সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের যেটা রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায় থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়। সুতরাং এই সমস্ত প্রশ্নোত্তরগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন দেওয়া হোক না কেন এই অধ্যায় থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিও তোমরা দেখে নিই ক্লাস 7 এর হিস্ট্রি সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষায় কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এই সব রকমের প্রশ্ন কিন্তু দেওয়া হয়। তো এই সব ধরনের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটাকে কিন্তু ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। চাইলে তোমরা ভিডিওটি দেখার পর পিডিএফ থেকে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে, অথবা পিডিএফগুলি তোমাদের নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাছাড়া সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এই সব কিছু তোমরা কিন্তু অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। তো দেখো, প্রথমে আমরা প্রশ্ন মান 1 অর্থাৎ 1 নম্বর মানের কিছু প্রশ্ন আমরা প্রথমে দেখে নেব, প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর সেগুলো। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর দাগে, বঙ্গ কথাটির উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? তোমরা এখানে উত্তর কি লিখবো না, বঙ্গ কথাটির উল্লেখ প্রথম ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে পাওয়া যায়, অর্থাৎ গ্রন্থটার নাম হচ্ছে ঐতরেয় আরণ্যক। ঠিক আছে, ঐতরেয় আরণ্যক এই গ্রন্থে প্রথম বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 2 নম্বর দাগে, কৌলিন্য প্রথা কে চালু করেন? উত্তর কি লিখব? কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উত্তর লিখব হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। নেক্সট দেখো 4 নম্বর দাগে, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল কোনটি? উত্তর হবে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুন্ড্রবর্ধন। ঠিক আছে, ভালোভাবে কিন্তু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই শর্ট প্রশ্নগুলো। নেক্সট 5 নম্বর দাগে, আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে বঙ্গকে কি নামে উল্লেখ করা হয়েছে? আমরা এখানে উত্তর লিখব সুবা নামে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, বঙ্গকে সুবা নামে উল্লেখ করা হয়েছে আবুল ফজলের যে আইন-ই আকবরী গ্রন্থ সেই গ্রন্থে। এরপর দেখো পরের প্রশ্নগুলো। 6 নম্বর দাগে, আবুল ফজলের গ্রন্থের নাম কি? তো আবুল ফজলের গ্রন্থের নাম হচ্ছে আইন-ই আকবরী। নেক্সট 7 নম্বর দাগে, সুবা কথাটির অর্থ কি? আমরা লিখবো সুবা কথাটির অর্থ হলো প্রদেশ বা রাজ্য। নেক্সট দেখো 8 নম্বর দাগে, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? উত্তর লিখবো শশাঙ্ক শিবের উপাসক ছিলেন। নেক্সট 9 নম্বর দাগে, হর্ষচরিত কার লেখা? তো এখানে আমরা উত্তর লিখবো হর্ষচরিত গ্রন্থটির লেখক হচ্ছেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। ঠিক আছে, অর্থাৎ হর্ষচরিত কার লেখা না বাণভট্টের লেখা। ঠিক আছে, নেক্সট 10 নম্বর দাগে, অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? তো অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কে? কৌটিল্য। ঠিক আছে, কৌটিল্য ছিলেন অর্থশাস্ত্র এই গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন দেখো 11 নম্বর দাগে, বাংলায় কবে মাৎসন্যায়ের যুগ শুরু হয়েছিল? এখানে আমরা উত্তর লিখবো শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মাৎসন্যায়ের যুগ শুরু হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় মাৎসন্যায়ের যুগ শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 12 নম্বর দাগে, বাংলায় কোন সময় মাৎসন্যায় যুগের অবসান হয়েছিল? ঠিক আছে, এটা হয়েছিল শুরু শশাঙ্কের মৃত্যুর পর, আর অবসান কবে হয়েছিল না, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করার পর, যেটা হচ্ছে আনুমানিক 750 খ্রিস্টাব্দের পর আর কি। ঠিক আছে, বাংলায় মাৎসন্যায় যুগের অবসান হয়েছিল। ঠিক আছে, তাহলে শুরু হয়েছিল শশাঙ্কের মৃত্যুর পর, শেষ হয়েছিল যখন বাংলায় গোপালকে রাজা হিসেবে নির্বাচন করা হয়েছিল। ঠিক আছে, 750 খ্রিস্টাব্দে সেই সময় কিন্তু বাংলায় কি হয়েছিল, মাৎসন্যায় যুগের অবসান হয়েছিল। এরপর 13 নম্বর দাগে, কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? আমরা উত্তর লিখব কৈবর্ত বিদ্রোহ উত্তরবঙ্গে বা বরেন্দ্র ভূমিতে হয়েছিল। নেক্সট দেখো 14 নম্বর, কোন সময়কালে কার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় ও এই বিদ্রোহের প্রথম কে নেতৃত্ব দেন? এখানে আমরা উত্তর লিখব একাদশ শতকের দ্বিতীয় ভাগে দ্বিতীয় মহিপালের আমলে সংঘটিত কৈবর্ত বিদ্রোহে প্রথম নেতৃত্ব দেন কৈবর্ত নেতা দিব্য বা দিব্যক। ঠিক আছে, তো প্রথম কে নেতৃত্ব দিয়েছিলেন কৈবর্ত বিদ্রোহে? দিব্য বা দিব্যক। ঠিক আছে, এবং কার এখানে কোন সময় হয়েছিল কৈবর্ত বিদ্রোহ? একাদশ শতকের দ্বিতীয় ভাগে দ্বিতীয় মহিপালের আমলে। ঠিক আছে, নেক্সট দেখো 15 নম্বর দাগে,
কোন পাল রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন? উত্তর হবে এখানে পাল রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। ঠিক আছে, কোন রাজা? না, পাল রাজা রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। পরের প্রশ্ন দেখো 16 নম্বর দাগে, ত্রিশক্তি সংগ্রামে কোন তিনটি শক্তি অংশ নিয়েছিলেন? এখানে আমরা উত্তর লিখব ত্রিশক্তি সংগ্রামে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট এই তিনটি শক্তি অংশ নিয়েছিল। ঠিক আছে, কোন তিনটি শক্তি? একটা হচ্ছে পাল, একটা হচ্ছে গুর্জর প্রতিহার, আর একটা হচ্ছে রাষ্ট্রকূট। ঠিক আছে, এই তিনটি শক্তি ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল। পরের প্রশ্ন 17 নম্বর দাগে, ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি ছিল? আমরা এখানে উত্তর লিখব ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ ছিল কনৌজের অধিকার। ঠিক আছে, অর্থাৎ কনৌজের অধিকার নিয়েই এই তিনটি শক্তির মধ্যে কি হয়েছিল? সংগ্রাম হয়েছিল। ঠিক আছে, ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কনৌজের অধিকার নিয়ে, কনৌজকে অধিকার করবে। ঠিক আছে, এই নিয়ে। 18 নম্বর দাগে, চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? আমরা লিখব চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয়। ঠিক আছে, বিজয়ালয়। ঠিক আছে, বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে? না, বিজয়ালয়। নেক্সট হচ্ছে 19 নম্বর দাগে, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? না, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্ন দেখুন 20 নম্বর দাগের, হিজরি কি? তো হিজরি কি? তো এই প্রশ্নের উত্তর লিখব 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনায় গমনের সময় থেকে হিসাব করে যে ইসলামীয় সময় গণনা করা হয় বা গণনা শুরু হয় তাকে হিজরি বলে। ঠিক আছে, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে যখন মদিনায় গমন করেন, ঠিক আছে, তো গমনের সময় থেকে সেই সময় থেকে যখন ইসলামীয় যে সময় সেটা গণনা করা হয় সেটাকে বলা হয় কি? হিজরি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 21 নম্বর থেকে, এখানে বলা হচ্ছে ভারতে প্রথম কবে মুসলিম আক্রমণ হয়? তো উত্তর লিখব 712 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয়। ঠিক আছে, 712 খ্রিস্টাব্দে ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয়। নেক্সট 22 নম্বর, ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? উত্তর লিখব ত্রিশক্তি সংগ্রাম প্রায় 200 বছর ধরে চলেছিল। ঠিক আছে, এরপর 23 নম্বর, শশাঙ্ক কাদের অধীনে মহাসামন্ত ছিল? উত্তর হবে গুপ্ত রাজাদের অধীনে মহাসামন্ত ছিল। ঠিক আছে, শশাঙ্ক। এরপর 24 নম্বর হচ্ছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। ঠিক আছে, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। নেক্সট হচ্ছে 25 নম্বর, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে দন্তি দুর্গ। তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? না, দন্তি দুর্গ। পরের প্রশ্ন দেখো 26 নম্বর, গুর্জর প্রতিহার কোথায় শাসন করতেন? তো এখানে আমরা উত্তর লিখব রাজস্থান ও গুজরাট অঞ্চলে। ঠিক আছে, গুর্জর প্রতিহাররা কোথায় শাসন করতেন? রাজস্থান ও গুজরাট অঞ্চলে। 27 নম্বর, চোল রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তরটা লিখব বিজয়ালয়। ঠিক আছে, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয়, রাজা বিজয়ালয়। নেক্সট 28 নম্বর, কোন চোল রাজা গঙ্গায় কোন্ডচল উপাধি নিয়েছিলেন? উত্তরটা হবে এখানে প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ডচল এই উপাধিটা নিয়েছিলেন। পরের প্রশ্ন 29 নম্বর দাগে, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল। ঠিক আছে, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রাজেন্দ্র চোল। 30 নম্বর দাগে, শ্রেষ্ঠী কাদের বলা হতো? এখানে আমরা উত্তর লিখব ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হতো। ঠিক আছে, ধনী বণিকদের বলা হতো কি? না, শ্রেষ্ঠী। ওকে, তো এগুলো দেখো আমরা 1 নম্বর মানের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট 1 নম্বর মানের। তো এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। তাহলে এরপর আমরা দেখবো 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো। ঠিক আছে, 2-3টে বাক্য উত্তরগুলো লিখতে হবে আমাদের। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কোন রচনা থেকে আমরা প্রাচীন বাংলা সম্পর্কে জানতে পারি? এখানে আমরা উত্তর লিখব প্রাচীন বাংলা সম্পর্কে আমরা তথ্য পেতে পারি এমন বিভিন্ন যুগের গ্রন্থ হলো মহাভারত, কৌটিল্যের অর্থশাস্ত্র, কালিদাসের রঘুবংশম কাব্য, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ ইত্যাদি। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রাচীন বাংলা সম্পর্কে কোন কোন গ্রন্থ থেকে জানতে পারি সেগুলো হচ্ছে মহাভারত, অর্থশাস্ত্র, ঠিক আছে, রঘুবংশম, আবুল ফজলের আইনি আকবরী এই গ্রন্থগুলো থেকে আমরা প্রাচীন বাংলা সম্পর্কে জানতে পারি। 2 নম্বর দাগে, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লেখো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। ওকে ওকে তো দেখো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম লিখতে হবে। তো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুনহ, গৌড়, সমতট ও হরিকেল। ঠিক আছে, নামগুলি কিন্তু মনে রাখবে। এগুলো ছিল প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চল। 3 নম্বর দাগে, শশাঙ্কের আমলে গৌড়ের বিস্তৃতি কতখানি ছিল? উত্তর লিখব খ্রিস্টীয় 7ম শতকে রাজা
শশাঙ্কের আমলে গৌড়ের সীমানা বৃদ্ধি পেয়েছিল। শশাঙ্কের আমলে পুনর্বর্ধন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ওড়িশার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর দেখো 4 নম্বর দাগে, কোন অঞ্চল প্রাচীন যুগে হরিকেল হিসাবে পরিচিত ছিল? তো বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে, শশাঙ্ক কোন কোন অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিল? উত্তর লিখব শশাঙ্ক সমগ্র গৌড় অঞ্চল, মগধ, বুদ্ধগয়া এবং ওড়িশার একাংশ নিজের অধিকারভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন ঘটনা শশাঙ্কের বিশেষ কৃতিত্বের পরিচায়ক? উত্তর লিখব শশাঙ্ক সমকালীন উত্তর ভারতের বিভিন্ন ক্ষমতাধর রাজ্য যেমন মালব, কনৌজ, থানেশ্বর, কামরূপ ইত্যাদির সঙ্গে লড়াই করে গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচায়ক। ঠিক আছে, এটাই হচ্ছে শশাঙ্কের বিশেষ কৃতিত্বের পরিচায়ক, যে তিনি মালব, কনৌজ, থানেশ্বর, কামরূপ এই সমস্ত এদের সঙ্গে লড়াই করে গৌড়ের মর্যাদা বৃদ্ধি করেছিলেন। ঠিক আছে, 7 নম্বর দাগে, কোন ঘটনা থেকে কর্ণ সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়? উত্তর লিখব কর্ণ সুবর্ণের রক্ত মৃত্তিকা বৌদ্ধবিহার থেকে প্রাপ্ত এক নিদর্শনে এই অঞ্চলের এক বণিকের জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এই ঘটনা কর্ণ সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিতবাহী। ওকে, এরপর দেখো 8 নম্বর দাগের প্রশ্ন, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয়? ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। দেখো, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয়? না, শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এ কারণেই আর্য মঞ্জুশ্রীমূলক কল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ বিদ্বেষী হিসেবে সমালোচনা করা হয়েছে। তো কেন তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে? না, শশাঙ্কের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে কি না বৌদ্ধ ভিক্ষুকদের তিনি হত্যা করেছিলেন। ঠিক আছে, এবং তিনি বৌদ্ধদের যে পবিত্র ধর্মীয় স্মারক সেগুলা ধ্বংস করেছিলেন। ঠিক আছে, তাই তাকে কি বলা হয়? বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে তাকে সমালোচনা করা হয়েছে। পরের প্রশ্ন 9 নম্বর দাগে দেখো, গৌড়তন্ত্র বলতে কি বোঝো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। ঠিক আছে, তো শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় কি? গৌড়তন্ত্র। ওকে, পরের প্রশ্ন দেখো 10 নম্বর দাগে, মাতসান্নাই কি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা দেখো, মাতসান্নাই বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝায়। পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি অরাজকতার সময়ে শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির উপর অত্যাচার করে। ঠিক আছে, এটাই হচ্ছে মাতসান্নাই। নেক্সট প্রশ্ন 11 নম্বর দাগে, দেবপালের সময়ে বা দেবপালের আমলে পাল সাম্রাজ্যের বিস্তৃতি উল্লেখ করো। এখানে আমরা উত্তর লিখব, দেবপালের সময়ে পাল সাম্রাজ্য উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং উত্তর পশ্চিমে কম্বোজ থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত বিস্তৃত ছিল। 12 নম্বর দাগে, কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতার নাম উল্লেখ করো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, একাদশ শতকের দ্বিতীয় ভাগে পাল রাজাদের শাসনকালে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। ঠিক আছে, একাদশ শতকের দ্বিতীয় ভাগে কিন্তু কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। আর এই কৈবর্ত বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য বা দিবক, রুদক আর হচ্ছে ভীম। ঠিক আছে, এই 3 জনের নাম কিন্তু ভালোভাবে মনে রাখবে, দিব্য, রুদক আর ভীম, এই 3 জন ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। এরপর দেখো 13 নম্বর দাগে, সেন বংশীয় রাজা লক্ষণ সেন কোন অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর লিখব, সেন রাজা লক্ষণ সেন প্রয়াগ, বারাণসী এবং পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে হচ্ছে 14 নম্বর দাগে, ত্রিশক্তি সংগ্রাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখো, উত্তর ভারতের কনৌজ দখলকে কেন্দ্র করে 8ম 9ম শতকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে এক দীর্ঘ লড়াই সংঘটিত হয়। এই লড়াই ত্রিশক্তি সংগ্রাম নামে খ্যাত। ঠিক আছে, তো ত্রিশক্তি লড়াই কাদের মধ্যে হয়েছিল? পাল, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট বংশের মধ্যে। ঠিক আছে, কনৌজ দখলকে কেন্দ্র করে, এটাই হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। 15 নম্বর দাগে, ত্রিশক্তি সংগ্রাম নামটি কি তুমি যথার্থ বলে মনে করো? ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা উত্তর লিখব, কনৌজ দখলকে কেন্দ্র করে বাংলার পাল,
পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, এই তিনটি রাজশক্তি দীর্ঘকাল পারস্পরিক সংঘাতে লিপ্ত হয়েছিল, তাই ত্রিশক্তি সংগ্রাম নামটি যথার্থ বলে বিবেচিত হতে পারে। ঠিক আছে, যেহেতু এটা তিনটি শক্তির মধ্যে এই লড়াইটা চলেছিল, তাই এটাকে ত্রিশক্তি সংগ্রাম কিন্তু বলা যেতে পারে। এরপর দেখো 16 নম্বর দাগে দক্ষিণ ভারতের কয়েকটি রাজশক্তির নাম লেখো। আমরা লিখব দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য রাজশক্তিগুলি হলো পল্লব, পাণ্ড্য এবং চোল শক্তি। ঠিক আছে, নেক্সট 17 নম্বর, চোল আমলে কোন কোন রাজা দক্ষ নৌবাহিনী গড়ে তুলেছিলেন এবং তার ফল কি হয়েছিল? উত্তর লিখব চোল আমলে প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল উভয়েই এক দক্ষ নৌবাহিনী গড়ে তুলেছিলেন। এর ফলে চোল শক্তির পক্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো 18 নম্বর দাগের প্রশ্ন, হযরত মুহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় কেন? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা কি লিখব না, 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তাকে ঈশ্বরের দূত মনোনীত করেছেন, সে কারণে তিনি জনমানসে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক রূপে পরিচিত। পরের প্রশ্ন দেখুন 19 নম্বর দাগে হিজরত কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনায় চলে আসেন। হযরত মুহাম্মদ ও তার অনুগামীদের এই মক্কা থেকে মদিনা গমনী আরবি ভাষায় হিজরত নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 20 নম্বর দাগে ভারতে কোন অংশে আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল? উত্তর কি লিখব, খ্রিস্টীয় 8ম 9ম শতকে আরব বণিকরা ব্যবসার কাজে ভারতের পশ্চিম উপকূলে আসতেন। পরবর্তীকালে ভারতের সিন্ধু মোহনায় মালাবারে, ঠিক আছে, আরবি মুসলিম বণিকদের বসতি গড়ে উঠেছিল। নেক্সট দেখো 21 নম্বর, খলিফা তন্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল? ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা লিখব 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগৎকে নেতৃত্ব দানের উদ্দেশ্যে মুহাম্মদের প্রধান 4 সঙ্গী একে একে মুসলিমদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা এবং এর থেকে উৎপত্তি হয় খলিফা তন্ত্রের। ঠিক আছে, পরের প্রশ্ন 22 নম্বর দাগে খিলাফত কাকে বলে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তর লিখব, খলিফা হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা। খলিফার অধিকৃত অঞ্চল খিলাফত নামে পরিচিত। ঠিক আছে, অর্থাৎ খলিফা যে অঞ্চলটা অধিকৃত করে থাকতেন সেটাই হচ্ছে খিলাফত। 23 নম্বর, গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর লিখব, গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করা। ঠিক আছে, এই ধনসম্পদ লুণ্ঠন করে তিনি তা খোরাসান এবং মধ্য এশিয়ার সাম্রাজ্যের উন্নতিতে ব্যয় করেছিলেন। ঠিক আছে, তো এখানে যদি বলা হয় যে গজনীর সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠন করার যে সম্পদ সেটা কী কাজে ব্যয় করতেন, সেক্ষেত্রেও তোমরা এই উত্তরটা কিন্তু লিখতে। ওকে, পরের প্রশ্ন দেখো 24 নম্বর দাগে হাজার উল আসওয়াদ কি? তোমরা লিখব, মক্কায় অবস্থিত মসজিদ ই হরম নামক মসজিদে কাবা ঘরের এক কোণে কালো রঙের এক পাথর রয়েছে, এই পাথর হাজার উল আসওয়াদ নামে পরিচিত। তো নেক্সট আমরা দেখব এখানে 3 নম্বর মানের তোমাদের যে প্রশ্ন এবং উত্তরগুলো। ঠিক আছে, 4-5টি বাক্যের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো দেখো 3 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলার পুনর্বর্ধন অঞ্চলটির ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তোমরা লিখব, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুনর্বর্ধন। এই অঞ্চলের অন্তর্গত ছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী ও পাবনা। কিছু সময়ের জন্য শ্রীহট্টও পুনর্বর্ধনের অধীন ছিল। গুপ্ত যুগে পুনর্বর্ধন বা উত্তরবঙ্গ ছিল একটি ভুক্তি বা শাসন অঞ্চল। নেক্সট 2 নম্বর, প্রাচীন বাংলার সমতট অঞ্চলটির ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। তো এখানে আমরা লিখব, প্রাচীন বাংলার সমতট ছিল বাংলার সীমান্তবর্তী অঞ্চল। এর মূল এলাকা ছিল মেঘনা নদীর পূর্ব দিকে। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে সমতট অঞ্চল বিস্তৃত ছিল। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দাগে বাংলার স্বাধীন রাজা শশাঙ্কের সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করবে প্রশ্নটিকে, উত্তরটিকে এবং প্র্যাকটিস করবে। দেখো, শশাঙ্ক গুপ্ত সম্রাট সেনগুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন? না, 606 খ্রিস্টাব্দে। এরপর আমরা লিখব শশাঙ্কের রাজ্য বিস্তার।
তো শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া, গঙ্গোদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তো শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। নেক্সট আমরা লিখব শশাঙ্কের কৃতিত্ব। শশাঙ্কের হাতে মৌখরী রাজা গ্রহবর্ম এবং পুষ্যভূতি রাজার রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। ঠিক আছে, যেটা আমরা শশাঙ্ক সম্পর্কে লিখলাম। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দাগে, হিউয়েন সাংয়ের বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ সম্পর্কে কি জানা যায়? ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়বে। দেখো, চীনা পর্যটক হিউয়েন সাং কর্ণসুবর্ণ সম্পর্কে তার বিবরণীতে নানা কথা তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন যে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ একটি জনবহুল দেশ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো এবং তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। এখানকার জমি নিচু ও আর্দ্র এবং নিয়মিত কৃষিকাজ হওয়ায় এখানে অঢেল ফুল ফল পাওয়া যায়। এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ। কর্ণসুবর্ণ বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষেই বসবাস করেন। কর্ণসুবর্ণের অপর নাম ছিল রাঙামাটি বা কালা সোনা। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর জায়গায় বলা হচ্ছে টিকা লেখক গোপাল। ঠিক আছে, গোপাল সম্পর্কে লিখতে হবে। তো শশাঙ্কের মৃত্যুর পর বছরের পর বছর চলতে থাকা অরাজক অবস্থা থেকে মুক্তি পেতে বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সভা প্রকৃতিপুঞ্জ গোপাল নামে একজনকে রাজা নির্বাচিত করেন। গোপাল বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? না, গোপাল। তো এরপর আমরা গোপালের পরিচয় লিখছি। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। গোপাল জাতিতে ক্ষত্রিয় হলেও কোনো রাজবংশের সন্তান ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। ঠিক আছে, এরপর তার কৃতিত্ব আমরা লিখছি। নির্বাচিত রাজা গোপাল মাৎসন্যায়ের যুগের অবসান ঘটিয়ে বাংলার ঐক্য ও সংহতি বজায় রাখেন। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর জায়গায়, তুমি কি মনে করো যে ত্রিশক্তি সংগ্রাম শুধু রাজনৈতিক কারণে হয়েছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এখানে আমরা লিখবো হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক ক্ষমতার ভর কেন্দ্র ছিল কনৌজ। এই কনৌজ দখলকে কেন্দ্র করে নিজেদের রাজনৈতিক আধিপত্য লাভ ছিল ত্রিশক্তি সংগ্রামের অন্যতম কারণ। কনৌজ ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সুতরাং কনৌজের বিপুল আর্থিক সম্পদ হস্তগত করার লক্ষ্যে বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট শক্তি ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়ে। অর্থাৎ এই সংগ্রামের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি। ঠিক আছে, তো নেক্সট দেখো 7 নম্বর জায়গা, আরবের অধিবাসীদের অর্থনৈতিক জীবন কেমন ছিল? এখানে আমরা লিখব ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত আরব উপদ্বীপ। এই উপদ্বীপের অধিকাংশই মরুভূমি বা শুকনো ঘাস জমি অঞ্চল। সুতরাং এখানে কৃষিকাজ তেমন হতো না বললেই চলে। তাদের প্রধান কৃষিজ ফসল ছিল খেজুর। খাদ্য সংস্থান ও জীবিকা নির্বাহের জন্য তারা কখনো কখনো উট পালনও করত। ঠিক আছে, এরপর আমরা লিখছি, তবে কিছু কিছু আরব উপজাতি ব্যবসাকে তাদের প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। তবে স্থায়ী কোনো জীবিকা না থাকায় এই মরু অঞ্চলের অধিকাংশ অধিবাসী ছিল যাযাবর। স্থায়ী জীবিকা না থাকার ফলে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হতো। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন, আরব সভ্যতার সঙ্গে ভারতীয়দের যোগাযোগ কেমন ছিল? এখানে আমরা লিখব তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকেই ভারতের সঙ্গে ইসলামের যোগাযোগ হয়েছিল। অষ্টম নবম শতকে আরব বণিকরা ভারতের সিন্ধু, মোহনা ও মালাবারে বাণিজ্যিক কার্যকলাপ শুরু করেছিলেন। তারা এই অঞ্চলগুলিতে বসবাস গড়ে তোলায় হিন্দু, জৈন ও মুসলিমদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়। এই যুগে বাগদাদের খলিফাদের উদ্যোগে সংস্কৃতে রচিত জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও সাহিত্য গ্রন্থগুলি আরবিতে অনুদিত হয়। ঠিক আছে, এরপর দেখো 9 নম্বর দেখে, রাঢ় অঞ্চল বলতে এখনকার পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে বোঝায়? এই অঞ্চলে কি কি নদী আজও আছে? তো লিখবো রাঢ় অঞ্চল দুটি ভাগে বিভক্ত, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। ঠিক আছে,
এরপর দক্ষিণ রাঢ় অঞ্চল কোনটা না, অন্যদিকে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী অঞ্চল ছিল দক্ষিণ রাঢ়। এই অঞ্চলের যে নদীগুলি আজও আছে সেগুলি হলো দামোদর, এরপর হচ্ছে ভাগীরথী ও কাঁসাই। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো আমরা দেখব। এরপর হচ্ছে 5 নম্বর মানে যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখবো। এগুলো 8-10টি বাক্যের মধ্যে প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে তোমাদের। তো দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে কি জানো। তো কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমাদের লিখতে হবে। তো প্রথমে আমরা লিখছি বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ আছে বা বিবরণ রয়েছে। এরপর আমরা লিখছি বিদ্রোহী এবং বিদ্রোহ। ঠিক আছে, এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য, রোদক ও ভীম। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তবে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল অথবা কতজন সামন্ত এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন তার বিশদ বর্ণনা পাওয়া যায় না। নেক্সট আমরা লিখছি বিদ্রোহের বৃত্তান্ত। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। ঠিক আছে, এরপর হচ্ছে বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রোদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। তবে এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতা স্পষ্ট করে দেয়। ঠিক আছে, পরের প্রশ্নে দেখো বাংলায় সেন বংশের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা লিখছি সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল। বাংলার সেন রাজারা খ্রিস্টীয় একাদশ শতকে বাংলায় শাসন শুরু করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা লিখছি সামন্ত সেন সম্পর্কে। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের আধিপত্য তৈরি হয়েছিল। এরপর হচ্ছে বিজয় সেন। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন, ঠিক আছে, 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজা মদন পালকে পরাজিত করেন এবং তার কাছ থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করে নেন। তিনি ছিলেন সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক, এরপর হচ্ছে তিনি একে একে কামরূপ, মিথিলা, গৌড়, পূর্ববঙ্গ, রাঢ় জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেক্সট আমরা লিখবো। নেক্সট পয়েন্ট হচ্ছে বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেন সম্পর্কে লিখছি বিজয় সেনের ছেলে বল্লাল সেন 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বসার পর পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। তিনি উত্তরবঙ্গ জয় সম্পূর্ণ করে পূর্বে ও পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল দখল করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল ও গোঁড়া ব্রাহ্মণ আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো নাম্বার ডিতে আমরা লিখছি লক্ষণ সেন সম্পর্কে। তো বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাগ, বারাণসী ও পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। তার সামরিক দুর্বলতার সুযোগে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করলে সেন শাসনের অবসান ঘটে। ঠিক আছে, তাহলে কার আমলে সেন শাসনের অবসান ঘটে? লক্ষণ সেনের আমলে। ঠিক আছে, এবং লক্ষণ সেনের আমলে বাংলা কি আক্রমণ করেছিলেন? ঠিক আছে, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখুন। নেক্সট এখানে 3 নম্বর দাগে প্রাচীন বাংলার রাজনীতি ও অর্থনীতির নিরিখে গৌড়ের ও কনৌজের তুলনামূলক গুরুত্ব ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা গৌড় সম্পর্কে লিখছি। প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল গৌড়। এই গৌড়কে কেন্দ্র করে শশাঙ্ক স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড় রাজ্যটি ছিল জনবহুল ও অত্যন্ত সমৃদ্ধ। রাজধানী কর্ণসুবর্ণ ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র। ঠিক আছে, নেক্সট দেখো আমরা লিখব শশাঙ্কের আমলের অনেক আগে থেকে গৌড়ের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। রক্ত মৃত্তিকা থেকে গৌড়ের জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও পাওয়া যায়। এরপর আমরা লিখব কেবল বাণিজ্যই নয়, এই সময় উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের রাজনৈতিক সমৃদ্ধি
রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম হন। শশাঙ্ক এই সময় কনৌজ রাজ হর্ষবর্ধনের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সক্ষম হন। ঠিক আছে, তো নেক্সট দেখো আমরা লিখব কনৌজ সম্পর্কে। ওকে, গৌড়ের মতো কনৌজ ছিল ভারতের একটি সম্পদশালী রাজ্য। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্য কেন্দ্র ছিল কনৌজ। পুত্রবতী রাজা হর্ষবর্ধনের আমলে রাজধানী কনৌজ উত্তর ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির ভরকেন্দ্র হয়ে উঠেছিল। তাই হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলার পাল, পশ্চিম ভারতের রাষ্ট্রকূটরা কনৌজ দখল করে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। ঠিক আছে, তো দেখো এইগুলি তোমাদের ছিল ক্লাস 7-এর তোমাদের হিস্ট্রি বা ইতিহাসের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা সমস্ত রকমের প্রশ্ন যেগুলো রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানে, ঠিক আছে, সমস্ত প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, এগুলির মধ্যে থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। ওকে, তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ দর্শন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে ভিডিও দেওয়া থাকবে, তার পাশে কিন্তু পিডিএফও দেওয়া থাকবে। তো ভিডিওগুলি দেখার পর তোমরা কী করবে, সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো নিজেরা পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সাথে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এই সব কিছু কিন্তু অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।